হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। কিন্তু সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অনেক দিন পর নতুন বছরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আর দেরি কেন, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো। যেহেতু আজ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তাই ভাবলাম চলো আজ বাঁকুড়া ডিস্ট্রিক্টের ধরলাঙ্গার মোড়ের থেকে একটু যেতে হয়, তো ওখানে একটা বালক ব্রহ্মচারীর মন্দির আছে, তো ভাবলাম সেখান থেকে আজ ঘুরে আসা যাক। তো আর দেরি না করে চলো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। তো রেডি হয়ে দেখা হচ্ছে। ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এরপর টোটো ধরে যাব আমরা মন্দিরে। যাই হোক, 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে টোটো পেয়ে গেছি। চলো পৌঁছে কথা হচ্ছে। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, আর এখান থেকেও একদম শোনা যাচ্ছে স্পষ্ট যে নাম গান হচ্ছে বলে। মন্দিরে পৌঁছানোর পর সবাই আমরা একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কেননা যার জন্য আমাদের এই মন্দিরের সাথে পরিচয়, তো তিনি এখন আমাদের সাথে নেই। তিনি হচ্ছেন আমার দাদু। যাই হোক, তার সাথেই আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর সম্পূর্ণ হয়নি। এটাই হচ্ছে মেন মন্দির, তো চলো মন্দিরের ভিতর ঢোকা যাক। যখন আমরা পৌঁছাই তখন এতটাই ভিড় হয়ে গেছিলো যে সবাইকে লাইন দিয়ে দিয়ে পর ঠাকুরের সামনে প্রণাম করার জন্য নিয়ে যাচ্ছিল, যাতে না কোনো ঝামেলা অশান্তি হয়। আর আমরা সবার শুরুতে যেতে পারিনি, কিছুক্ষণ পরে আমরা গিয়েছিলাম, তো দূর থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এমনি সব দিনেও এতটা ভিড় না হলেও এই পয়লা বৈশাখে প্রচুর ভিড় হয়। এমনি তো নর্মাল দিনে তোমরা আসতেই পারো, কিন্তু এরকমভাবে হয়তো দেখতে পাবে না যদি আজকের দিনে না আসো। মানে এই পয়লা বৈশাখের দিন যদি না আসো, তাহলে হয়তো এত ভিড় পাবে বা এত আনুষ্ঠানিকভাবে এটা দেখতে পাবে না। নর্মাল দিনে আসলে সেই দিনও এরকম নামগান হয়, সব কিছুই থাকে, যেরকম খাওয়া দাওয়া সব কিছুই। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিন মানে বলতে পারো 7 বছর। তো 7 বছর পর অবশেষে আসতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছিল। অনেকটা দিন আগে এসেছিলাম, 7 বছর আগে এসেছিলাম আমার দাদুর সাথেই প্রথমবার। তো তখন একবার দেখে গেছি, তখন এরকম নর্মাল সময়েই এসেছিলাম, এই পয়লা বৈশাখে নয়। তো পয়লা বৈশাখে এটা আমার প্রথম আসা। মন্দিরে আসার পর একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, অনেক দিন তো আসা হয়নি, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে যে জমিগুলো আছে, এদিকে সব জমিগুলোতে অনেক চাষ করা হতো। তো এই শীতের সময়ে, শীতের সিজনে যা কিছু চাষ হয়েছে সেগুলো সব হয়ে গেছে। তো এখানে যে যা কিছু চাষ করা হয় সেগুলো দিয়েই খাবার বানানো হয়, তারপর সবাইকে খাওয়ানো হয় দুপুরের টাইমে। আর রাত্রেবেলায় যারা থাকে, রাত্রেবেলাতেও খাবারের জন্য ব্যবস্থা থাকে। তো এখানেই সমস্ত কিছু চাষ করে তারপর এখানেরই খাবার, মানে যেমন ধানও বলতে পারো, ধানটাকে চাল বানিয়ে তারপর বাকি যা কিছু সবজি হয় আর কি, সমস্ত কিছু সবজি, সমস্ত ধরনের সবজি চাষ করে। নর্মাল দিনে যেখানে রান্না করা হয় সেই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। অবশ্য এইদিকে তখন সকালের টাইমের মুড়ি ঘুগনি খাওয়ানো চলছিল আজকের দিনের। এই যে সবাই যে যার যেখানে পেরেছে, এখন তো প্রচণ্ড রোদ, তো ওই জন্য যে যেখানে পেরেছে মুড়ি নিয়ে যেয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করেছে। এই সামনের দিকে যে রুমটা দেখা যাচ্ছে, নর্মাল সময় এখানেই খাওয়া দাওয়া করানো হয়, এখানেই রান্না হয়। আর এই যে দেখুন, এখানে খাওয়া দাওয়া মানে করানো হচ্ছে সবাইকে। আর এই সাইডে যে রুমগুলো আছে, তো তার যারা এখানে রাত্রেবেলায় থাকতো, তো তারা যে সময়টা ফাঁকা পেত সেই সময় রেস্ট নিত, ঘুমোতো আর কি। এখানে একটা তালিকা দেওয়া আছে, যে তালিকাটাই কোন বারে কোন জায়গার লোকেরা এসে এখানে থাকবে, নাম গান করবে, তো এইসব কিছু একটা দেওয়া আছে সামথিং, যেটা আমি দেখে বুঝতে পারলাম। এখানে একটা দুটো বাড়ি নতুন বানানো হয়েছে। রোদ তো অনেক ছিল, কিন্তু অন্য দিনের তুলনায় গরমটা একটু কম ছিল, যেহেতু আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে।
যারা আমাদের বাঁকুড়াতেই থাকেন তো তারা দেখলেই বুঝতে পারবেন, এই যে এক্তেশ্বর মন্দির, এক্তেশ্বর মন্দির আর এই যে মাঝে নদী, আর নদীর এই পারেই আছে এই বালক ব্রহ্মচারীর মন্দির। অনেককেই দেখলাম যারা এক্তেশ্বরের মন্দির থেকে নদীর মাঝে হয়ে মানে নদী পার করে তারপরে এই বালক ব্রহ্মচারীর মন্দিরে আসছে। হয়তো কেউ এটার থেকে এই পার থেকেই হয়তো ওই পারে গিয়েছিল পুজো দেওয়ার জন্য বা ঠাকুরকে প্রণাম করার জন্য, আর না হলে হয়তো এক্তেশ্বর মন্দিরের ওই পাশে যারা থাকেন তারা হয়তো এই মন্দিরে আসছেন। যাই হোক, আমরা নদী দেখার পর আবার এখন রিপিট করে মন্দিরের দিকে ফিরে যাচ্ছি। এই যে এটাই হচ্ছে সেই রান্নাঘর যেখানে প্রতিদিনের রান্না করা হয়। এখানেই সব ভক্তরা খাওয়া দাওয়া করে। এই যে পাশের জমিতে এখনো কিছু কিছু শীতের সবজি রয়ে গেছে। শীত তো চলে গেছে, ওই জন্য শীতের সবজি সব একদম শেষ হয়ে গেছে, আর কিছু কিছু রয়ে গেছে। এখানে রান্না হচ্ছে। আর যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ওই জন্য এইখানে বাইরে রান্না করা হচ্ছে। এখানে একটা প্যান্ডেলের মতো বানিয়েছে, তারপরে এখানে রান্না হয়েছে। এখানে রান্না করে কিছু রাখাও আছে। আর এই জায়গাটাতে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে। যেহেতু এই টাইমে 12:30 পেরিয়ে গেছে ওই জন্য অনেকে বসেও পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। অন্য সময় এই জমিগুলো একদমই ফাঁকা থাকে না, কেননা অন্য সময় এই জমিতে ধান চাষ করা হয়। কাল যেহেতু অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য মাঠ পুরো ভিজে আছে, পুরো একদম কাদা কাদা হয়ে আছে। কিছু করার নেই, এই অবস্থার মধ্যেই সবাইকে খেতে বসতে হবে। তারপর মাঠের মাঝে যেখানে একটা আলাদা করে বক্তৃতা রাখার জন্য যে জায়গা করা হয়েছিল, আমরা সেই জায়গার দিকে যাচ্ছিলাম। কেননা যিনি ওখানে বক্তৃতা রাখছিলেন তার কথাগুলো অনেক ভালো লাগছিল, যে তিনি যা কিছু কথা বলছেন অনেকটাই কিন্তু ঠিকই বলছে, মানে ভুলের কোনো জায়গাই নেই। ওই জন্যই ভাবলাম চলো ওই দিকটাও তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। বেশ কিছু দোকানও বসেছে যেখানে আইসক্রিম থেকে শুরু করে এরকম ছোটো বাচ্চাদের খেলনা। আর তারপর এখানে একটা ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল চেক আপও চলছিলো, অ্যালোপ্যাথিকও একটা ছিল। আর এখানে একটা জায়গাতে ছিল যেখানে তোমার স্বইচ্ছায় তুমি কিছু যদি দান করতে চাও সেরকমও একটা ছিল। আর তারপর বাকি বাদ যেখানে ভগবানের ছবি পাওয়া যায় সেই রকমের একটা দোকান ছিল, যেখানের মধ্যে অনেক কিছুই জিনিসপত্র ছিল যেগুলো তোমাদের দরকার হতে পারে, কাজে লাগার মতো জিনিস। এখান থেকে আমিও কিছু কিছু নিয়েছি, এগুলোই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। এই দোকানটায় ভগবানের ছবি ছাড়াও ভগবানের ত্রিশূলের একটা টি শার্টও, এই দেখুন এরকম টি শার্টও পাওয়া যাচ্ছিলো। অনেকে সেই টি শার্টগুলো নিচ্ছিল, টি শার্টও আছে, টুপিও আছে, তো এইসব নিচ্ছিল। আর এখানে দেবডালি এসবগুলো মানে অনেক কাজে লাগে, তো এখান থেকেই বেশিরভাগ নিয়ে যায় সবাই, আমিও নিয়েছি। এই দোকানটার মধ্যে ভগবানের কিছু বাণী বা যাই হোক কথা, যে বইগুলো হয় সেই বইও পাওয়া যাচ্ছিলো। আর এখানে ভগবান শ্রীনাথজির ছবি আর একটা ভগবানের নিজের হাতের লেখা, যেটা এখানের মধ্যে প্রিন্ট করা আছে, তো এরকমভাবে বিক্রি হচ্ছিলো অনেক কিছুই। এখানে বক্তৃতা চলছিল, আর এই যে সবাই পুরো একদম লাইন দিয়ে দিয়ে বসেছে বক্তৃতা শোনার জন্য। তারপর যাই হোক আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, তো তোমাদেরকেও শোনাবো উনি কী বলছিলেন। আগে তো শুধু শুনেইছিলাম যে বালক ব্রহ্মচারীর অনেক ভক্ত আছে, কিন্তু আজ নিজের চোখে দেখলাম যে হ্যাঁ সত্যি এতটা কেউ ভগবানকে ভালোবাসে বা এত ভক্ত থাকতে পারে। তো আজ যদি না আসতাম তাহলে হয়তো দেখাই হতো না বা শোনাই রয়ে যেত। প্রয়োগ করেও আমার মধ্যে উপলব্ধি আসবে না বাঁকুড়া রসগোল্লার মিষ্টত্ব সম্পর্কে। am I right or wrong? এটা যুক্তিবাদ, এটাকে বলে রেশনালিটি। ঠাকুর বলছেন আমার তত্ত্ব, আমার বিশ্লেষণ যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, সুর ভিত্তিক, সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। 2+2 = 4। বাঁকুড়ার ঢলডাঙ্গায় বসে করলেও 4, চাঁদে বসে করলেও 4,
আমেরিকায় বসে করলেও 4, মঙ্গল গ্রহে বসে করলেও 4। এটা হচ্ছে ঠাকুর। 2 + 2 = 4। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ব্রহ্মচারী মহারাজ যে মহানাম আমাকে দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর যে বীজ মন্ত্র আমাকে দিয়েছিল, আমাদের দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর যে বিশ্বজনীন তত্ত্ব, এই অসীম অনন্ত মহাশূন্যকে খনন করে আমাদের হাতে তুলে দিয়েছিল, আমরা প্রয়োগ করেছি কেউ। আসুন একটা একটা করে কাটি, এটাকে বলে অ্যানালিসিস করা। মহানাম সম্পর্কে ঠাকুর কি বলছেন? মানব সভ্যতার ইতিহাসে উই শুড বি প্রাউড অফ, আমাদের গর্ব করা। বেশ কিছু টাইম ঠাকুরের কথা শুনে তারপর চলে এলাম এদিকে খাওয়া দাওয়া করার জন্য। ইতিমধ্যে দেখেছি অনেকেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। তারপর কিছু টাইম অপেক্ষা করার পর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তারপর 1-1.5 ঘন্টা থাকার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তার মধ্যে আর কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমি তো আজ এইভাবেই আমার দিনটা কাটালাম। তো তোমরা কিভাবে তোমাদের দিন কাটিয়েছো জানিও কিন্তু। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। বাই ফ্রেন্ডস।